যেখানে বেলডাঙ্গার মতন এলাকায় যখন এক শ্রমিকের মৃত্যুতে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে এবং উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তখন কেন প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতামূলক বা মধ্যস্থতার কোনো সক্রিয় ভূমিকা দেখা গেল না? সাধারণ মানুষের ক্ষোভ কি তবে প্রশাসনের ব্যর্থতার বহিঃপ্রকাশ নয়? না না, দেখুন একটা কথা বলি, এখানে অধীর রঞ্জন চৌধুরী ওখানে বেলডাঙ্গায় আজকে পদ অবরোধ করেছেন, ওনার নেতৃত্বে আরও অনেকে ছিলেন, কিন্তু শুভঙ্করদাকে আমি দেখিনি। শুভঙ্করদা আসি কিনা আমি জানি না। তবে রাজ্য পুলিশ কোথাও কোথাও ব্যর্থতা নেই। রাজ্য পুলিশ আপনাদেরকে আজকে চ্যানেলের মাধ্যমে বলি, রাজ্য পুলিশ অনেক স্ট্রং এবং সিআইডিও খুব দুরন্ত মারাত্মক ডেঞ্জারাস। ইডি সিবিআই কী কী কাজ করেছে বলুন তো, কতগুলি মামলা করেছেন করে ইলেকশনের টাইমে কাউকে 6 বছর, কাউকে 3 বছর, কাউকে 1.5 বছর, কাউকে 1 বছর জেলে ঢুকিয়ে বেলে বেরোচ্ছেন, সব ওয়াশরুমে ঢুকা দিচ্ছেন, সব পরিষ্কার। আজ পর্যন্ত দেখাতে পারবেন ইডি সিবিআই কোনো একটা মামলার তার সঠিক বিচার দিয়েছেন? আজকে ডাক্তার অভয়কে নিয়ে বলুন, তা কিছু করতে পেরেছেন? এগুলি মানুষকে বিভ্রান্ত করছেন। মানুষরা একটা হিরিকে পাগল হয়ে গেছিলেন, কথায় কথায় করে বলছেন আমি সিবিআই চাই। আরে সিআইডিকে কেন আপনারা বলছেন না? সিআইডি কি কমজোরি মনে করছেন? আজকে সিআইডির কাছে যদি অভয়ের মামলাটা থাকতেন, অভয়ের মাকে আজকে পথে ঘাটে ঘুরে বেড়াতে হতেন না। এই যারা ডাক্তাররা আছেন সারা পশ্চিমবাংলার, তাদেরকেও ঘুরতে হতো না সুপ্রিম কোর্ট, ক্যালকাটা হাইকোর্ট, লোয়ার কোর্ট, এসব করতে হতো না। আজকে দেখুন, আজকে বেলডাঙ্গা যে প্রশ্ন করলেন, পুলিশ সক্রিয় আছেন, পুলিশ গেছেন, পুলিশ গিয়ে ওখানে ঝামেলা থামাইছেন। আজকে দেখুন, আপনারা বলছেন এখানে পুলিশ তো অনেক ভালো, বাংলাদেশে পুলিশের সামনে হিন্দুদেরকে নিধন করছে, জ্বালিয়ে মেরে দিচ্ছেন। আবার হাজার হাজার লোক সেলফি ক্যামেরা দিয়ে তার রেকর্ড করছেন, ক্যামেরা দিয়ে তুলছেন। দীপু দাসকে নিয়ে আজকে সারা ভারতবর্ষে না সারা পৃথিবীতে তোড়পাড় শুরু হয়েছেন, সনাতনীরা জেগে উঠেছেন। আজকে সবে শুরু হলো, কত অবরোধ করবে পথ। পুলিশ গিয়ে হয়তো আপনার রেলের পুলিশ গিয়ে পিটিয়ে পাঠিয়ে একদম, রাজ্যের পুলিশ গিয়ে একদম পুরো পুরো পিটিয়ে পাঠিয়ে একদম শেষ করে দিয়েছেন। জিআরপি ছিলেন, আরপিএফও ছিলেন, রাজ্য পুলিশও ছিলেন, পিটিয়ে একদম পুরো একদম অবরোধ ঠান্ডা করে দিয়েছেন। একটা আপনাদের কথা বলি, রাজ্য সরকার সম্বন্ধে আপনাদের একটা জানা উচিত, রাজ্য সরকার কিন্তু অত্যন্ত কিন্তু ভালোবাসার মধ্যে দিয়ে মানুষের মন জোগাড় করেছেন। অনেক কিছু ওনার প্রকল্প আছেন মমতা ব্যানার্জির, প্রত্যেকটিকে বাস্তবায়িত রূপ দিয়ে মহিলাদেরকে তা দিচ্ছেন, স্টুডেন্টদেরকে দিচ্ছেন, মহিলা বিধবাদের ভাতা দিচ্ছেন, সিনিয়র লোকদের তাদেরকে সিনিয়র সিটিজেনদেরকে দিচ্ছেন। রাজ্য সরকারকে কখনো গালুমুক্ত করতে পারবেন না। মমতা ব্যানার্জি কেউ যদি মনে করে, দেখুন তো শিক্ষার বেহাল দশা, আপনি তো মমতা ব্যানার্জির নামে এত কিছু বলছেন। আজকে দেখুন, শিক্ষার জন্য আপনি বলছেন, শিক্ষার জন্য কিছু কিছু ব্যাপার আছেন, সেটা নেত্রী বলেছেন। আজকে কিছু কিছু জুডিশিয়ারি ব্যাপার রয়েছেন, সেখানে উনি হাত দিতে পারেন না। উনি বলেছেন জুডিশিয়ারি থেকে যদি ব্যাক করে আসেন, তো দিয়েছেন তো 35-40 হাজার চাকরি কি দিয়েছেন? তো এই কদিন আগে যদি দিয়েছেন, সবই দেবেন। আস্তে আস্তে একটু ওয়েট করুন, আপনারা দেখতে থাকুন। আজকে শিক্ষকরা রাস্তায় বসে থাকবে কেন? তারা আজকে কারো পিড়ে পড়ে, কারো কারো বারে পড়ে এমন পিন মেরেছেন, এমন তেল উঠিয়ে দিয়েছেন, আগুন লাগিয়ে দিয়েছেন, একদম সারকার হয়ে গেছেন। আবার সেই আগুনকে নিভানো হচ্ছে, আবার তারা মামলা করছেন। তারা বুঝুক, রাজ্য সরকার তাদেরকে সমস্ত সব চাকরি তাদেরকে ফিরিয়ে দেবেন যথাযথভাবে, তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে প্রত্যেকে স্কুলে পাঠাবেন। এটা আপনার চ্যানেলে বলে গেলাম, এটা অভিষেক ব্যানার্জিও বলেছেন, আমার নেত্রী সবার প্রথম উনিও বলছেন, উনিও চাইছেন। উনি একজন গরিব ঘরের মেয়ে। মমতা ব্যানার্জি আপনি জানেন, কালীঘাটে একটা ক্যানেলের পাশে থাকেন। উনি একটা দরিদ্র পরিবার থেকে উনি এসছেন। উনি মানুষের দুঃখ বুঝেন, মানুষের কষ্ট বুঝেন, গরিবদের মমতা বুঝেন, কারণ সেটাকে উনি রিলাই করেছেন। ওনার শৈশবকাল দেখেছেন, পড়াশোনার যে করেছেন যোগেশচন্দ্র থেকে, কত কষ্ট করে চপ বিক্রি করতেন, দুধ বিক্রি করতেন। তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে গিরিগঞ্জ নাম মমতা ব্যানার্জি। অনেক কষ্ট করে আজকে পশ্চিমবাংলাকে চালাচ্ছেন। রাজ্যকে সেন্ট্রাল ঠিকমতো পয়সা দিচ্ছে না, আর ওনারা ওখানে ছিলে বলছেন সব টাকা দিচ্ছি, টাকা রিটার্ন চলে যাচ্ছে। আরে টাকা যদি তাকে ফান্ডে না দেওয়া হয়, সেই টাকা তো রিটার্ন চলে যাবেই। তো অর্থাৎ আমি বলতে চাই, রাজ্য সরকারকে কখনো গালিমুক্ত করবেন না। 2026-এ ইলেকশন, আপনারা জানবেন, সেই ইলেকশনে তার প্রতিদ্বন্দ্বী কীভাবে করতে হয় সেটা জানবেন। আজকে গতকাল আমি আপনাদের চ্যানেলও এর আগেও কয়েকবার বাইট দিয়েছি,
সেটা আপনাদের পরিষ্কার কথা বলি। আজকে আমার জাস্টি শুভ্রা ঘোষ গতকাল সেই মামলার রায় দিয়েছিলেন, তার আগের দিন আপনারা শুনেছেন, সবাই দেখেছেন। এর আগে যা হয়েছিলেন হুড়োহুড়ি করে কোর্টের মধ্যে এমনই কনভার্ট করেছিলেন, আমার জাস্টিস সেখান থেকে উঠে চলে গেছেন। এইভাবে বিচার করা যায় না। তাই 14 তারিখে মানে ওনার ডেট ছিলেন, সেই মামলায় রায় দিয়েছেন। তারপর রাজু, মিস্টার রাজু, যে আপনার ইডি হয়েছিলেন, আর মেনকা মানে যে ছিলেন, সে হলো আমাদের মানে গভর্নমেন্ট লিডার, আমাদের রাজ্য সরকারের ছিলেন। আর কল্যাণ দাস ছিলেন, আমার নেত্রী যে মামলা ছিলেন সেই মামলাতে কল্যাণ রায় ছিলেন, কল্যাণ ব্যানার্জি ছিলেন, এবং আরও অনেক ছিলেন আমাদের রাজ্যের, আমাদের প্যানেলের লোক ছিলেন। তো আজকে দেখেছেন সেখানে এত ঘন্টা, 2.5 ঘন্টার মতন যখন মামলা শেষ হলো, লাস্ট ফিনিশিংয়ে বললো না আমরা এই ব্যাপার নিয়ে এসিপিতে গেছি, সুপ্রিম কোর্টে গেছি, তখন কখনো মানে সেখানে জাজ শুনতে পারেন না কোনো ম্যাটার। তাই দুপক্ষ কি তাই লিবার্টি দিয়েছেন, এফিডেভিট অপোজিশন দেওয়ার জন্য বলেছেন। সেই মামলা গতকাল হয়েছেন, বলেছেন ইডিকে প্রত্যেক সিসি ফুটেজ যত মিডিয়াতে হয়েছেন সমস্ত সব কালেক্ট করে নিয়ে আসবেন। আর এখানে রাজ্য সরকারের এখানে বিরুদ্ধে এমনি সিবিআই রাজু, মিস্টার রাজু, ইডি এনফোর্সমেন্ট থেকে যে দাঁড়িয়েছিলেন, সেন্ট্রালের যে মানে লয়ার দাঁড়িয়েছিলেন, সলিসিটার, সে বলছেন মমতা ব্যানার্জি কিছু নিয়ে আসতে পারেনি, নিয়ে আসেননি। তাহলে আজকে সুপ্রিম কোর্ট তার কি বিচার করবেন সেটা আপনারা অপেক্ষা করুন। আমার 23 তারিখে তার মামলা আছেন, আপনারা জানবেন। সত্য উদ্ঘাটন করার জন্যই আমরা আছি, আমরা আইনজীবী, আমরা কোনো দল। দেখুন আমি হয়তো আজকে টিএমসিকে সাপোর্ট করতে পারি, যদি টিএমসি যদি ভুল করে, আপনারা অনেক চ্যানেল দেখেছেন, আমি তাদেরকে ছেড়ে কথা বলিনি। আমার নেত্রীকে কখনো কেউ যদি বাজে কথা বলেন, আমি ছেড়ে কথা বলবো না। কারণ মমতা ব্যানার্জি একটা টাকাও মানা নেয় না, সেই টাকা গরিবের মধ্যে মানে বিতরণ করেন। আজকে এই মানুষটাকে কেউ যদি কালিমুক্ত করতে চায়, আমরা সেটা কখনো বরদাস্ত করব না। নমস্কার।